হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার। আজকে রয়েছি, তোমরা যে সদ্যমাত্র হাতে টেস্ট পেপারটা পেয়েছো, অর্থাৎ পর্ষদ কর্তৃক প্রকাশিত টেস্ট পেপার, তার 1 নম্বর যে স্কুলটা ছিল তার সলিউশন তোমরা পেয়েছো। আজকের এই পর্বে আমি 2 নম্বর যে স্কুলটা রয়েছে তার ডিটেলস ও নিখুঁত সমাধান দেখাবো। তা যারা নতুন রয়েছে আমার এই চ্যানেলে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও, কেননা এই প্ল্যাটফর্ম থেকে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে মাধ্যমিক 2026 এই পরীক্ষার যে অঙ্ক বিষয়ক যে সমাধানগুলো রয়েছে তার কন্টেন্ট। তা প্রথমে চলে আসছি আমি একের দাগে একের অঙ্কে। কি রয়েছে? আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? দেখো কি বলা আছে সেটা আমি প্রথমে নোট করছি। রয়েছে একের দাগের একের অঙ্কে আসল ও 5 বছরের সুদ, সেটা কত রয়েছে? 10:3। ঠিক আছে, এবার জানতে চেয়েছে কি বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তা দেখো এক্ষেত্রে আমরা এক্স ধরবো না, যেহেতু আমাদের MCQ 1 নম্বরের কোশ্চেন, যত জলদি আমরা করতে পারবো তত টাইম আমাদের সেভ হবে। তা কি করব? দেখো এক্ষেত্রে প্রথম যে 10টা রয়েছে সেটা আসল, আর 5 বছরের সুদ রয়েছে 3, অনুপাতটা আর কি। আমরা কি করব, এক্স না ধরে এখানে এইরকম আমরা ধরতে পারি, যেহেতু অনুপাতে রয়েছে, যে আসলটা হচ্ছে 10 টাকা আর 5 বছরের সুদ হচ্ছে 3 টাকা। ঠিক আছে, এবার দেখো সময়টা রয়েছে 5 বছর। আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যে সুদের হারটা, যদি আমরা সুদের হারটা ধরে নিই R%, তাহলে আমাদের সূত্র তো জানাই আছে, I সমান PTR/100। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? দেখো I এর মানটা আমরা পেয়ে গেছি 3, সেটা বসিয়ে দেবো। P রয়েছে 10, T রয়েছে 5, আর R এর মানটা জানতে চেয়েছি বাই 100। 5 10 50, আর নিচে দেখো 50 2 100, তাহলে R ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 3 2 6। তাহলে তোমাদের সঠিক উত্তর একের দাগে 4টে অপশনের মধ্যে হয়ে যাচ্ছে অপশন সি। এরপর আমরা 2 অঙ্কে ফিরবো। 2 অঙ্কে কি বলেছে? কোন শর্তে দ্বিঘাত সমীকরণ রয়েছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই যে একটা দ্বিঘাত সমীকরণ, কেন এর ঘাত 2? এই দ্বিঘাত সমীকরণে বলেছে একটি বীজ যদি শূন্য হয় তাহলে তার শর্ত কি? তার শর্ত কি হবে? দেখো দ্বিঘাত সমীকরণ অর্থাৎ তার ঘাত 2, সুতরাং তার বীজ দুটো থাকবে, কেননা সমীকরণের ঘাত যত হবে তার ততগুলি বীজ থাকবে। তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু একটা বীজ বলা আছে 0, তাহলে সেই বীজ কি করবে? এই সমীকরণকে সিদ্ধ করবে। আমরা যদি এই সমীকরণে এক্স এর ভ্যালু 0 পুট করি তাহলে কিন্তু বাম দিক ডান দিক মিলে যাবে। সুতরাং আমরা কি করব? চটপট হচ্ছে এক্স এর মানটা 0 বসিয়ে দেবো। তাহলে a ইন্টু এক্স স্কোয়ার বলতে কি হবে? 0²। b ইন্টু এক্স বলতে কত? 0, প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে কি পেয়ে যাচ্ছি? এটা হচ্ছে 0, এটাও 0, যেহেতু 0 গুণ রয়েছে, সি ইকুয়াল টু 0। এবার বলি, পরীক্ষা হলে এত কিছু ভাবতে যাবে না, এটা তোমরা এমনিতেই মনে রেখে দেবে যে দ্বিঘাত সমীকরণে একটি বীজ যদি শূন্য হয় এবং সেই দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা হবে এইরকম, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তবে তার একটি বীজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে c, অর্থাৎ শেষে যে কনস্ট্যান্ট টার্ম রয়েছে সেটা ইকুয়াল টু হবে 0। ঠিক আছে, তাহলে কত নম্বর অপশন আমরা পেয়ে যাচ্ছি? অপশন সি পেয়ে যাচ্ছি সঠিক উত্তর। এরপর আমরা দেখে নেব 3 অঙ্কে কি রয়েছে। 3 অঙ্কে দেখো ত্রিকোণমিতি থেকে রয়েছে tan থিটা ইন্টু tan 2 থিটা সমান 1। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে sin স্কয়ার 2 থিটা প্লাস tan স্কয়ার 2 থিটা এর ভ্যালুটা কত। তাহলে এখান থেকে আমরা প্রথমে থিটার মানটা বার করে নেব। তাহলে কি হবে? দেখো tan 2 থিটা রেখে দিচ্ছি, tan থিটা গুণ আছে ওপারে গেলে ভাগ হবে, অর্থাৎ 1 বাই কি হবে? 1 বাই tan থিটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি tan 2 থিটা, আর tan এর উল্টো আমরা কি জানি? cot। তাহলে আমরা লিখতে পারি 1 বাই tan সমান cot থিটা, বা tan 2 থিটা সমান cot থিটাকে আমরা কি লিখতে পারি? tan এ রিপ্লেস করব, কেন? দুদিকে tan আছে, tan টানাটানি করতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো দুদিক থেকে tan টানাটানি করে দাও, তাহলে কি পড়ে থাকবে? 2 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। মাইনাস থিটা এবারে চলে এলে হয়ে যাবে প্লাস, তাহলে পেয়ে যাচ্ছি 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু কত?
90 ডিগ্রি বাই 3 সমান 30 ডিগ্রি। তাহলে এবার আমাদের যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেখানে 2 থিটা রয়েছে, তাহলে আমরা 2 থিটাটা বার করে নিই। 2 থিটা সমান 2 ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। চেয়েছে কি আমাদের, চেয়েছে সাইন স্কয়ার 2 থিটা প্লাস ট্যান স্কয়ার 2 থিটা। তাহলে সাইন স্কয়ার 2 থিটা প্লাস ট্যান স্কয়ার 2 থিটা কি পেয়ে যাচ্ছি, দেখো সাইন স্কয়ার 2 থিটা বলতে 60 আর ট্যান স্কয়ার 2 থিটা বলতে 60। সাইন 60 মানে আমরা কি জানি √3/2, তাহলে √3/2 এর হোল স্কয়ার, আর এটা পেয়ে যাচ্ছি √3 এর হোল স্কয়ার। কেন ট্যান 60 মান হয় √3, তাহলে এটা স্কয়ার করলে হবে 3/4, এটা হয়ে যাচ্ছে 3, যোগ করলে চলে আসে 3 পূর্ণ 3 এর 4। তাহলে সঠিক অপশন কোনটা আসছে, দেখো অপশন আসছে বেটা অপশন বি, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা একের দাগের 4 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে, ও কেন্দ্রে একটা বৃত্ত রয়েছে, তার পি কিউ একটা ব্যাস এবং পরিধির উপর একটি বিন্দু হচ্ছে আর, যেখানে পি আর সমান আর কিউ। তাহলে আর পি কিউ এর মান কত, অ্যাঙ্গেল আর পি কিউ এর মানটা কত। তাকে ছবি আঁকতে হবে, ছবি ছাড়া জ্যামিতিক অঙ্ক মোটেও করতে যেও না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তা কি রয়েছে, একটা বৃত্ত রয়েছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, একটা বৃত্ত হচ্ছে ও কেন্দ্রীয়। তাহলে এবার দেখো এখানে বলা আছে পি কিউ এর একটা ব্যাস, আমি একটা ব্যাস এঁকে নেবো, ব্যাসটা অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমি ব্যাস নিয়ে নিলাম পি কিউ। বলেছে কি আরো বলা আছে বৃত্তের উপরে একটি বিন্দু আর, তাহলে নিয়ে নিচ্ছি এখানে আমি আর বিন্দু। এবার যদি আমি পি আর আর কিউ যোগ করি, তাহলে জানতে চেয়েছে কি অ্যাঙ্গেল আর পি কিউ সমান কত, আর পি কিউ। তাহলে বলো তো বেটা ছবিতে কোনটা আসছে, আর পি কিউ বলতে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এবং বলা আছে পি আর সমান আর কিউ, পি আর সমান আর কিউ। তাহলে যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ওটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন, তার দুটি বাহু সমান দেওয়া আছে। এবার একটু ভালো করে অবজার্ভ করো, কি দেখতে পাবে, পি কিউ তো বৃত্তের ব্যাস, তাহলে এই যে পি আর কিউ এই কোণটা কি অর্ধেক বৃত্তের উপরে, সুতরাং এটা হয়ে যাচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ, অর্থাৎ এই যে আর কোণটা আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। এবার দেখো চেয়েছে কিন্তু পি কোণ, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, তার মধ্যে একটা রয়েছে কত 90, তার মানে আর যে বাকি দুটো কোণ রয়েছে কত হবে, হবে যে টোটাল হচ্ছে তিনটে কোণের সমষ্টি 180, সেখান থেকে যদি আমরা 90 বাদ দিই তাহলে বাকি পড়ে থাকছে 90, তাহলে পি কোণ আর কিউ কোণ মিলে হবে 90। আবার কি বলা আছে যে পি আর আর কিউ এই দুটো বাহু সমান, তার মানে কি পাবো যে পি কোণ কিউ কোণ দুটো সমান। কেন, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে পি এবং কিউ কোণ দুটো সমান, পেয়ে যাচ্ছি কোণ পি সমান কোণ কিউ, আর এই দুটো কোণ মিলে কত হয় 90 ডিগ্রি, তাকে সমান দুভাগে ভাগ করে দাও, তার মানে চলে আসছে 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। তাহলে অপশন দেখো কোনটা আসছে, এক্ষেত্রে অপশন বি চলে আসছে সঠিক উত্তর। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আমি পরের অঙ্ক যেটা রয়েছে 5 এর অঙ্কে যাব। 5 এর অঙ্কে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে, সেই শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হবে, তাহলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি পাবে। কি বলেছে আগে মন দিয়ে শোনো, শঙ্কুর ব্যাসার্ধ একই রেখেছে, উচ্চতা দ্বিগুণ করেছে, তাহলে সেক্ষেত্রে আয়তন কত বৃদ্ধি পাবে। ধরে নিচ্ছি আমি শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা এইচ, তাহলে এর আয়তন কত পাবো, আয়তন আমরা পেয়ে যাচ্ছি 1/3 পাই আর স্কয়ার এইচ। এরপরে কি বলেছে, এরপরে বলেছে ব্যাসার্ধ একই আছে আর রাখলাম, উচ্চতা কইছে দ্বিগুণ, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 2h। এখন আয়তনটা কত হবে, এখন হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ এর জায়গায় বসবে 2h, তার মানে কত 2/3 পাই আর স্কয়ার এইচ। এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি 1/3 পাই আর স্কয়ার এইচ প্লাস 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো আগে তো ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, এখনো 1/3 পাই আর স্কয়ার এইচ, আর তার সঙ্গে এক্সট্রা রয়েছে কত 1/3 পাই আর স্কয়ার এইচ, মানে আগে যা ছিল সেই পরিমাণ বেড়েছে। তাহলে 100 টাকা তোমার কাছে ছিল, 100 টাকা যদি বাড়ানো হয় কত পার্সেন্ট বাড়ে, 100%, তাহলে যা ছিল সেই পরিমাণ বেড়েছে। দেখো বেড়েছে কি পূর্বে যা ছিল, তার মানে কত বৃদ্ধি পাবে 100%। তাহলে সঠিক উত্তর চলে আসছে দেখো তোমাদের অপশন ডি, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 6 এর অঙ্কে যাব। 6 এর অঙ্কে কি বলেছে,
রাশি বিজ্ঞান থেকে রয়েছে কতগুলি তথ্য আমি লিখে দেবো। আগে 94, 33, আর রয়েছে কি না 86, 32, আর রয়েছে 80, 48, আর রয়েছে 70। এই যে তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি মধ্যমা। দেখো আমাদের মধ্যমা নির্ণয়ের আগে যে মূল সূত্রটা রয়েছে, আগে যে তথ্যগুলো রয়েছে তাদেরকে আমরা সাজাবো কি হবে, মানে ঊর্ধ্বক্রমে। আগে ছোট থেকে বড় সাজাতে হবে। তাই এখানে সাজানো আছে কিনা দেখে নাও। এখানে অবশ্যই সাজানো নেই, তার মানে তোমাকে মধ্যমা নির্ণয়ের আগে সাজিয়ে নিতে হবে। তা সাজালে বেটা কি আসছে দেখো। প্রথমে কি আসবে গো, প্রথমে আসবে 32, তারপর চলে আসছে 33, তারপর কত আসবে 48, তারপর থাকছে 70, 80 আর 94। এবার দেখে নাও কয়টা সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে কয়টা সংখ্যা রয়েছে না 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা 6টা হবে না, আর একটা থেকে গেছে কোনটা দেখো 86 থেকে গেছে। তার মানে এই ক্ষেত্রে 86 আর 94। কেননা এই জায়গায় মিস্টেক হয়, একবার হচ্ছে দেখে নেবে ভালো করে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ছিল। 1, 2, 3, 4, 5, 6, 7 মিলে গেছে। এবার আসছি মধ্যমা। তাহলে দেখো পদ সংখ্যা হচ্ছে n সমান কত, 7টা রয়েছে, 7টা। তাহলে তার মধ্যমা কত হবে, এটা যেহেতু বিজোড় সংখ্যা তাহলে মধ্যমা হবে n প্লাস 1/2 তম পদ, অর্থাৎ 7 প্লাস 1/2 তম পদ। মানে কত আসছে কত, 7 প্লাস 1 বলতে 8, 8/2 বলতে চতুর্থ পদ। চতুর্থ পদ চলে আসছে আমাদের মধ্যমা। তাহলে কোনটা আসছে 1, 2, 3, 4, 70 হয়ে যাচ্ছে আমাদের মধ্যমা। তার মানে এক্ষেত্রে সঠিক অপশন চলে আসছে অপশন ডি। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 2 এর দাগের শূন্যস্থান পূরণে যে 5টা অঙ্ক রয়েছে তার সঠিক উত্তর দেখে নেব। দেখো প্রথমে কি রয়েছে, একই প্রশ্নে x, 3x, 3y এই 4টে সংখ্যা সমানুপাতে রয়েছে। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে y এর ভ্যালুটা কত। দেখো যেহেতু 4টে সংখ্যা সমানুপাতে রয়েছে, তার মানে আমরা প্রথম 3টে থেকে কি পেয়ে যাব, এই যে প্রথম 3টে থেকে দেখো পেয়ে যাচ্ছি x/3x সমান 3x/3। ঠিক আছে, এখান থেকে দেখো 3 3 ক্যান্সেল হলো, একটা x ক্যান্সেল হলো, তাহলে পড়ে আছে দেখো x = 1/3। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ফার্স্ট যে টার্মটা রয়েছে সেটা পেয়ে গেলাম। ফার্স্ট টার্মটা কি x, xটা কি আসছে 1/3। এরপরে দেখো 3x, আমি একটু সাইডে করি। 3x বলতে কত, 3 × x বলতে 1/3। 3 3 ক্যান্সেল হলে 1 চলে আসছে। তারপর রয়েছে 3 আর তারপর y। এবার একটু ভালো করে অবজার্ভ করো যে 1/3 রয়েছে তারপর 1, তাহলে কত গুণ করলে 1/3 এর সঙ্গে 1 আসবে। দেখো 1/3 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত পেয়ে যাব 1। তার মানে এখান থেকে যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদে গেছে কত গুণ করে, গুণ করেছে 3। তারপর এটা দেখে নাও আবার 1 এর সঙ্গে 3 গুণ করলে 3, এটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তাহলে 3 থেকে y তে অ্যাকচুয়াল ভ্যালুটা কি আসবে 3 × 3। তার মানে চলে আসছে 3 × 3 সমান কত 9। তাহলে y এর মানটা কত হচ্ছে, y এর মানটা হচ্ছে 9। তাহলে সঠিক উত্তর 2 এর দাগে একের প্রশ্নে y = 9। এবার আমরা 2 এর দাগে যে প্রশ্নটা রয়েছে তার সলিউশনে যাব। কি রয়েছে, এ হচ্ছে 500 টাকা 9 মাসের জন্য। দেখো এ দিয়েছে 500 টাকা 9 মাসের জন্য, তাহলে টোটাল মূলধন কত হবে 500 × 9 সমান কত 9 × 5 = 45, 4500। বি দিয়েছে 600 টাকা 5 মাসের জন্য। বি দিয়েছে 600 টাকা 5 মাসের জন্য, তাহলে টোটাল মূলধন চলে আসে 6 × 5 = 30, 3000 টাকা। এবার চেয়েছে কি তাদের লভ্যাংশের কি অনুপাতে বন্টিত হবে। দেখো এক্ষেত্রে যেহেতু কোনো এক্সট্রা কন্ডিশন নেই, তার মানে তাদের যে অনুপাতে মূলধনটা দিয়েছে সেই অনুপাতে লাভটা কিন্তু ভাগ হবে। তাহলে আমি দেখে নিই যে মূলধনের অনুপাতটা কত। না মূলধন অনুপাত দেখো চলে আসছে 4500:3000। কাটাকুটি করো, দুটো জিরো ক্যান্সেল হলো, 15 দিয়ে কাটাকুটি করলে 15 × 3 = 45, 15 দিয়ে 30, অর্থাৎ 3:2 অনুপাত। তাহলে তাদের মধ্যে লভ্যাংশ বন্টিত হবে কত অনুপাতে বেটা, 3:2 অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে। এবার চলে আসছি 3 অঙ্কে। 3 অঙ্কটা জ্যামিতির অঙ্ক। জ্যামিতির অঙ্ক মানে ছবি আঁকতে হবে। কি বলেছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এ বি সি ডি দুটি জ্যা, তাদের দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি, সি ও ডি এর মান কত। কি বলেছে, একটা বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এখানে এ বি আর সি ডি দুটি জ্যা দৈর্ঘ্য সমান, আর বলেছে এ ও বি এটা 60 ডিগ্রি। তাহলে সিওডি, এই যে সিওডি কোনটা দেখতে পাচ্ছ তোমরা, তার ভ্যালুটা জানতে চেয়েছে। এটা খুবই সিম্পল ভাবে করব। দেখো প্রথমে দুটো ত্রিভুজ তোমরা চোখে দেখতে পাচ্ছ। এই দুটো ত্রিভুজ কি, একটা হচ্ছে এওবি উপরের দিকে আর নিচের ত্রিভুজ হচ্ছে সিওডি। এবার এখানে আমরা কি ইউজ করব দেখে নাও, ও
ও থেকে এ যা হবে ও থেকে ডি তা হবে। কেন কেন এটা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার একই রকম ও সি সমান ও বি, এটাও একই লজিকে কি চলে আসে, একই বৃত্তের ব্যাসার্ধ। আর অলরেডি দেওয়া আছে এ বি সমান সিডি। তাহলে দেখো যে দুটো ত্রিভুজ আমরা দেখতে পেলাম তাদের তিনটে বাহু পরস্পরের সঙ্গে সমান রয়েছে, তার মানে আমরা কি পেয়ে যাব, সাইড সাইড সাইড, এই কন্ডিশন অনুযায়ী পেয়ে যাব দুটো ত্রিভুজ সর্বসম। আর এটা সর্বসম হওয়া মানে কি পাবো, যে তাদের অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ সমান। এখানে অনুরূপ বাহুতে আমাদের ইন্টারেস্ট নেই, কেননা এখানে অনুরূপ বাহু জানতে চাইনি, চেয়েছে বেটা অ্যাঙ্গেল সিওডি। তাহলে সিওডি কার অনুরূপ হবে, এওবির অনুরূপ হবে, তাই না? আমরা ধরে নেবো ওটা, কেন এওবির ভ্যালুটা দেওয়া আছে। আর দেখতেও দেখো এওবির ঠিক অপোজিটে রয়েছে সিওডি, তার মানে এওবি কত হচ্ছে 60 ডিগ্রি হলে সিওডি হবে 60 ডিগ্রি। তার মানে আমরা সঠিক উত্তর কি হচ্ছে, সিওডি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আমরা 4 অঙ্কে যাব ত্রিকোণমিতি থেকে। খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি রয়েছে এখানে, বলেছে 4/sec স্কয়ার থিটা, আর রয়েছে 1/1 প্লাস cot স্কয়ার থিটা, আর রয়েছে 3 sin স্কয়ার থিটা। এর মানটা তোমাদের নির্ণয় করতে হবে। তা দেখে নাও, প্রথমে কি করব যে sec থিটাকে আমরা উপরে নিয়ে যাব। cos-এর উল্টো কি হয় sec, তেমনি ভাবে sec-এর উল্টো হবে cos। আবার এখানে sin, এখানে cosec আসবে, একটু পরে দেখাবো। তা দেখে নাও পাটে পাটে করছি। প্রথমে এই sec থিটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে cos বলতে এখানে স্কয়ার যেহেতু রয়েছে 4 cos স্কয়ার থিটা, 1/1 প্লাস cot স্কয়ার থিটা। এটা স্মরণ করো কি সূত্র রয়েছে, যে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি cosec স্কয়ার থিটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি নিচে cosec স্কয়ার থিটা, আর এটা 3 sin স্কয়ার থিটা যেমন আছে এই বেটা থাক। এবার চলে আসছে 4 cos স্কয়ার থিটা। দেখো আগে যেমন বলেছিলাম আমি, যে একটু পরে বলবো পাটে পাটে, কোসেক থিটা তার উল্টো কি হবে সাইন, কেন জানি সাইনের উল্টো কোসেক, কোসেকের উল্টো সাইন। তাহলে কোসেকটাকে উপরে তুললে কি আসবে, সাইন আসবে, আর যেহেতু স্কয়ার আছে তাহলে চলে আসে সাইন স্কয়ার থিটা, আর এই পাশে রয়েছে 3 sin স্কয়ার থিটা। তা দেখে নাও 4টে cos স্কয়ার থিটা, আর এখানে 3টে আর একটা মিলে হচ্ছে 4টে sin স্কয়ার থিটা। এবার আমরা 4 কমন নেব, 4 কমন নিলে কি পেয়ে যাব, sin স্কয়ার থিটা, এখানে cos আছে cos লিখি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এর ভ্যালু তোমরা নিশ্চয়ই জানো, এটার ভ্যালু 1 হয়, তাহলে 4 × 1 সমান 4। এরপর আমরা 5-এর অঙ্ক দেখে নেব। 5-এর অঙ্কে কি বলেছে, বলেছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত। তা দেখো আমি যদি ছবিটা আঁকি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নিরেট অর্ধগোলক বলতে তোমাদের বাড়িতে যে বাটি রয়েছে সেই বাটিটাকে তোমরা একটু ইমাজিন করো, বা হাতে নিয়ে দেখতে পারো কেমন শেপটা হয়, এই রকম শেপ আসে। দেখো এই বাটিটা যদি নিরেট বলেছে, এই বাটি কিন্তু মুখ হচ্ছে খোলা থাকবে না, এটা কোনো কিছু দিয়ে আবদ্ধ থাকবে, জাম করা থাকবে। এবার কটা তল আসছে বেটা, এই যে নিচের তলটা বক্রতল, উপরের তলটা বৃত্তাকার, মানে সেটা কেমন হয়, বৃত্তাকার তল বলতে আমরা কিভাবে ট্রিট করব, আমরা ট্রিট করব সমতল। তাহলে দুই ধরনের তল পাচ্ছি, একটা হচ্ছে বক্রতল আর একটা সমতল বা বৃত্তাকার তল। তাহলে কটা তল পেয়ে যাচ্ছি, দুটি তল পেয়ে যাচ্ছি। এরপরে 6-এর যে অঙ্কটা রয়েছে, 6-এর অঙ্কে আমরা যাব। 6-এর অঙ্কে কি রয়েছে, 6-এর অঙ্কে রয়েছে সামেশন i = 1 to 10, আর রয়েছে কি না 10i/11। এবার এই সামেশনের অঙ্কে আমি বলবো যে সামেশনের সঙ্গে যেগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখব কোনটা সামেশনে, মানে এই যে আই সিম্বলটা এক্ষেত্রে রয়েছে, আইটা ডিপেন্ডেন্ট নয় কোন টার্মগুলো, সেগুলো আমরা হাঁটিয়ে দেবো। তাই এক্ষেত্রে 10/11 কিন্তু আই এর কোনো ধার ধারে না। তাহলে আমরা এই 10/11কে যেখানে খুশি নিয়ে যেতে পারি। আপাতত আমরা কোথায় নিয়ে যাব, সামনে আনবো, অর্থাৎ সামেশনের বাইরে নিয়ে আসবো। তাহলে সামেশনের বাইরে এলে কি আসবে বেটা, 10/11, আর চলে আসছে সামেশন i = 1 to 10, আর চলে আসছে আই পড়ে থাকছে, আই এর সঙ্গে যে সঙ্গী ছিল তাকে আমরা হাঁটিয়ে দিয়েছি। এবার দেখো এটা ভ্যালু কি বোঝায়, সাম বলতে যোগফল। i = যখন 1 হবে তখন এই জায়গায় 1 আসবে, i = 2 হলে এখানে 2 আসবে, এই করতে করতে কোথায় গিয়ে শেষ হবে, 10-এ গিয়ে শেষ হবে। তার মানে এটা যোগফল হচ্ছে 1 থেকে 10, এই সংখ্যাগুলোর যোগফল। তা সেটা কত আসবে সেটা তোমরা জানো যে 55 আসে। এটা আমি একটু ভেঙে লিখি যে 10/11, এটাকে ভেঙে লিখলে কি হবে, i = যখন 1 হবে এক্ষেত্রে চলে আসছে 1, i = 2 হলে 2, এইভাবে চলতে চলতে কোথায় গিয়ে শেষ হবে, 10-এ গিয়ে শেষ হবে বেটা, 10-এ গিয়ে শেষ হবে। এবার দেখো 10/11 তো আমার পড়ে আছে, এটা যোগ করলে কত আসবে, 1 থেকে 10 যোগ করলে 55 আসে। তাহলে 55 ক্যান্সেল করলো, 11 5-এ
55, 5 10 50। তার মানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? একের দাগে 6 প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে 50 এবং ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমাদের প্রত্যেকটা অঙ্কে আমি কনসেপ্ট ক্লিয়ার করছি। যদি নতুন নতুন তোমরা যদি ভিউয়ার্স হও তাহলে যদি এটা হেল্প পাও অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং পাশে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। এবার আমরা 3 দাগে সত্য মিথ্যায় চলে এসেছি, যে সত্য কি মিথ্যা সেটা যাচাই করতে হবে। দেখে নাও 3 একের অঙ্কে কি রয়েছে, ভেদের থেকে একটা অঙ্ক রয়েছে এক্স প্রপোর্শনাল জেড রয়েছে, এক্স প্রপোর্শনাল জেড। আর কি রয়েছে বেটা? আর রয়েছে ওয়াই প্রপোর্শনাল জেড। এবার আমাদের দেখতে হবে যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল জেড এটা সত্য না মিথ্যা। দেখতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল জেড। তাহলে আমরা দেখে নিচ্ছি কিভাবে। দেখো যে ভেদের অঙ্ক বলতে যখন প্রপোর্শনালের ম্যাটারটা আসবে তখন অবশ্যই মনে রাখবে প্রপোর্শনাল যদি আমরা তুলতে চাই আমাদের কি আসবে? আমাদের আসবে বেটা সমান চিহ্ন আর একটা অশূন্য ভেদ ধ্রুবক। তা সেইভাবে এক্ষেত্রে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স সমান প্রপোর্শনালের পরিবর্তে কি আসবে? সমান, আর একটা ধ্রুবক আসবে ধরে নিচ্ছি k1, আর জেড তো পড়ে আছে। একই রকম এখানে কি পাবো? ওয়াই সমান k2z। কেন? প্রপোর্শনাল তুলে দিলে চলে আসছে সমান চিহ্ন আর একটা অশূন্য ভেদ ধ্রুবক। অবশ্যই এটা পাশে লিখবে k1 আর k2 হচ্ছে দুটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি জানতে চেয়েছে? এক্স প্লাস ওয়াই জেড এর সঙ্গে সমানুপাতিক হয় কিনা। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে শুরু করব। দেখো এক্স প্লাস ওয়াই সমান কি পেয়ে যাচ্ছি? এক্স সমান হচ্ছে k1z আর ওয়াই সমান কি? ওয়াই সমান k2z। কি কমন আসবে? জেড কমন আসবে। তাহলে চলে আসছে k1 প্লাস k2। এবার এটা একটু গুছিয়ে লিখবো। কি দেখো এক্স প্লাস ওয়াই সমান, এই ধ্রুবকটাকে আগে লিখবো তোমাদের বোঝার সুবিধার্থে, k1 প্লাস k2 ইন্টু কি পড়ে থাকছে? জেড। এবার কি বলছিলাম যে প্রপোর্শনাল সাইনটা তুলতে গেলে সমান চিহ্ন আর একটা ধ্রুবক আসবে। তাহলে সমান চিহ্ন আর যদি কোনো ধ্রুবক থাকে সেটা আমরা তুলে দিলে কোথায় রিটার্ন করব? আগের মতো সেই প্রপোর্শনালে ফিরে যাব। তার মানে এই সমান চিহ্ন আর ধ্রুবক এটাকে আমরা তুলে দিলে পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল জেড। আর এটাই তো দেওয়া আছে বেটা। তার মানে একের যে স্টেটমেন্ট সেটা আমরা পেয়ে যাচ্ছি সত্য। ঠিক আছে, সত্য দিয়ে শুরু করেছি, কোথায় গিয়ে শেষ হয় দেখা যাক। 2 এর অঙ্কে কি রয়েছে? 2 এর অঙ্ক সত্যের পর সত্য না মিথ্যা জয় দেখতে হবে। যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান, তাহলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে? একেবারে মিথ্যে কথা। তা দেখে নাও কিভাবে। দুটি চতুর্ভুজ অনুরূপ দুটি চতুর্ভুজে কি বলা আছে? অনুরূপ কোণগুলি সমান। আমি দুটো ছবির সাহায্যে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করব। দেখে নাও আমি দুটো ছবি আঁকছি। একটা চতুর্ভুজ নিচ্ছি বর্গক্ষেত্র, আর একটা নিচ্ছি আয়তক্ষেত্র। তাহলে বলো এটা এর প্রতিটি কোণ কত হয়? বর্গক্ষেত্রে প্রতিটি কোণ 90 ডিগ্রি, আবার আয়তের ক্ষেত্রেও প্রতিটি কোণ 90 ডিগ্রি। তার মানে এদের অনুরূপ কোণগুলি সমান। কিন্তু দেখো তো ভালো করে, দেখতে একই রকম লাগছে? মোটেও দেখতে একই রকম লাগছে না। কখন লাগবে বলো তো? দুটি চতুর্ভুজের শুধুমাত্র অনুরূপ কোণ সমান হলে হবে না, তাদের যে অনুরূপ বাহুগুলি রয়েছে তাকেও সমান অনুপাতে থাকতে হবে। সুতরাং এই ক্ষেত্রে যে স্টেটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কি? মিথ্যা। তাহলে সত্য হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মিথ্যা। 3 অঙ্কে যাব। 3 অঙ্কে কি বলেছে? 3 অঙ্কে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্র। তাহলে কি আমরা প্রথমে এঁকে নেব যে লম্ববৃত্তাকার শঙ্কু। তা লম্ববৃত্তাকার শঙ্কু ছবিটা কেমন হয়? এটা খুব মনে রাখার একটা ভালো উপায় হচ্ছে বরের টোপর। যদিও টোপর পড়া এখন বয়স হয়নি, ঠিক আছে? তাহলে বরের টোপর এক্ষেত্রে আমরা কেমন পাই? এটা হচ্ছে উচ্চতা, এটা ব্যাসার্ধ, আর এটা তির্যক উচ্চতা, যাকে আমরা এল দিয়ে লিখি। ব্যাসার্ধ আর উচ্চতা এইচ। তা দেখলেই বুঝতে পারবে বা বুঝতে পারছো, কি বুঝতে পারছো? যে এই যে ত্রিভুজটা রয়েছে সেটা সমকোণী ত্রিভুজ, আর তার 3টে বাহু হচ্ছে উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা। তার মানে এই যে 3 দাগে স্টেটমেন্টটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে সত্য। কি হয়ে যাচ্ছে বেটা? সত্য। এবার আমরা 3 দাগের 4 অঙ্কটা দেখে নেবো। কি রয়েছে? sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান কত? তা দেখো এইরকম অঙ্ক থাকলে আমরা কি করবো বেটা? করব সাইনকে কসে বা কসকে সাইনে রিপ্লেস করবো। তাই এক্ষেত্রে যেহেতু মাইনাসে কস রয়েছে আমরা সাইনটাকে কসে নিয়ে যাই, আর এটা কেউ সাইনে নিয়ে যেতেও পারে। তা মাইনাসে কোনো ম্যাটার নেই। এক্ষেত্রে আমরা প্রথমে কি করছি? sin 12 ডিগ্রি। দেখো সাইন থিটা সমান আমরা কি জানি? আমরা জানি সাইন থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কি করব? কসে নিয়ে গেলে cos চলে আসছে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি। এবার 90 থেকে 12 বাদ গেলে কি হবে? cos 78 ডিগ্রি, আর এদিকে থাকছে cos 78।
তাহলে দেখো যাই আছে তাই থেকে বাদ দিচ্ছি, তার মানে এটা চলে আসছে 0। তাহলে 3-এর দাগের 4 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কত? 0। কিন্তু এর মান রয়েছে কত? 1। তাহলে এটা তো কখনো 1 এর সঙ্গে সমান নয়, তার মানে এই স্টেটমেন্টে আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। এবার 5-এর প্রশ্নে যাব। 5-এর প্রশ্নে কি বলেছে? একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। কে কে রয়েছে? রাজু রয়েছে আর আসিফ রয়েছে। মূলধনের অনুপাত হচ্ছে 5:4। এবার বলা আছে যে রাজুর মোট লাভ 80 টাকা এবং আসিফ পায় 100 টাকা। এটা সত্য না মিথ্যা? রাজু পাচ্ছে 80 টাকা আর আসিফ পাচ্ছে 100 টাকা। আমরা কি করবো? যেখানে লাভের অনুপাতটা দেখে নেবো আগে, যে রাজু ইস্টু হচ্ছে আসিফ, তাদের লাভের অনুপাত এটা কি? লাভ। আর এটা হচ্ছে মূলধন। লাভটা কত আসছে? এ পেয়েছে 80 টাকা আর ও পেয়েছে 100 টাকা। আমরা যদি 20 দিয়ে কাটাকুটি করি তাহলে চলে আসছে 20×4 80, 20×5 100। তার মানে দেখো এক্ষেত্রে তাদের মূলধনের অনুপাতটা যা ছিল লাভের অনুপাত কিন্তু আলাদা। যেহেতু এক্সট্রা কোনো কন্ডিশন আমাদের নেই, অংশীদারি কারবারে যদি এক্সট্রা কোনো শর্ত না থাকে, তার মানে যেই অনুপাতে মূলধন বিনিয়োগ করবে সেই অনুপাতে লাভটা বন্টন হয় কথা বেটা। কিন্তু এক্ষেত্রে দেখো এটা হচ্ছে 5:4 আর এটা ঠিক উল্টো 4:5। তার মানে কখনো এটা সত্য হতে পারে না। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এই স্টেটমেন্ট হচ্ছে মিথ্যা। এরপরে 3-এর দাগে যে লাস্ট কোশ্চেনটা রয়েছে 6-এর অঙ্ক, সেই রাশি বিজ্ঞান থেকে মধ্যমান অঙ্ক দেখো কি রয়েছে? 3, 14, 18 আর রয়েছে আর আছে 20, 5। এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যের মধ্যমা বলেছে 18। তাহলে প্রথমে আমরা কি করব এটা বলেছি যে মধ্যমা নির্ণয় করতে গেলে আগে যে তথ্যগুলো থাকবে তাদেরকে মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিনা মাস্ট দেখে নিতে হবে। তাই ক্ষেত্রে দেখো যে মানে ঊর্ধ্বক্রমে সাজানো নেই, তাহলে আমরা প্রথমে কি করব? সাজিয়ে নেব। সাজিয়ে নিলে প্রথমে কি আসছে বেটা? আসছে বেটা 3, 5, 14, 18, 20। এবার কটা পদ রয়েছে? 5টা পদ। তো 5টা পদ, এটা কোনো সূত্র ইউজ করার দরকার নেই, খুব সহজে চলে আসছে। দেখো এখানে দুটো এখানে দুটো বাদ দিয়ে দাও, তাহলে মিডলে কে চলে আসছে? 14। তাহলে আমার অ্যাকচুয়াল মধ্যমা কত হয়? কোথা? 14। আর এখানে কত রয়েছে? এখানে রয়েছে 18। তার মানে এই স্টেটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। ঠিক আছে বেটা? এবার আমরা বেটা যাব 4-এর দাগের যে প্রশ্নগুলো থাকে 2 নম্বরের প্রশ্ন, যার হচ্ছে নিখুঁতভাবে তোমাদের লজিক লিখতে হয়। তা প্রথমে 4 দাগে 1 অঙ্কে যাব। কি রয়েছে? দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হচ্ছে 1,500 টাকা। রাজীবের মূলধন 6,000 টাকা এবং লাভ হচ্ছে 900 টাকা। তাহলে রোহনের মূলধন কত? আগে পাটে পাটে অঙ্কগুলো করবো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে কি বলেছে? মোট লাভ। মোট লাভ কত রয়েছে? মোট লাভ সমান 1,500 টাকা। তার মধ্যে কার লাভ দেওয়া আছে বেটা? দেওয়া আছে রাজীবের লাভ কত? 900 টাকা। রাজীবের লাভ রয়েছে 900 টাকা। তাহলে বলো তো আর কে রয়েছে? আর রয়েছে রোহন। তাহলে রোহনের লাভ কত হবে? রোহনের লাভ 1,500-এর মধ্যে যদি 900 টাকা রাজীব পেয়ে যায়, বাকি লাভটা নিশ্চিত রোহনের। সেটা কত? 1,500 মাইনাস 900 সমান 600 টাকা। এটা হচ্ছে কার লাভ? রোহনের লাভ। এবার একটা আমরা সিম্পল একটা মেথড ইউজ করবো কি, যেহেতু কোনো কন্ডিশন দেওয়া নেই, তার মানে আমি আগেও বলেছি ফেরও রিপিট করছি, অংশীদারি ব্যবসায় যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে এক্সট্রা, তার মানে বুঝবো যেই অনুপাতে টাকা দিয়েছে সেই অনুপাতে তারা কিন্তু লাভটা ভাগ করে নেবে। তাহলে এক্ষেত্রে দেখো দুজনের লাভ পেয়েছি, তার মানে লাভের অনুপাতটা আমরা পেয়ে যাব, সেখান থেকে মূলধনের অনুপাতও পেয়ে যাব। যেহেতু লাভের অনুপাত হচ্ছে মূলধনের অনুপাতের সঙ্গে সমান, তার মানে যেহেতু রোহনের মূলধনটা চেয়েছে, ওপরে আমরা রাখবো কি? রোহনের মূলধন। আর নিচে কি রাখবো? রাজীবের মূলধন, যেটা আমাদের জানা আছে। তাহলে এই অনুপাতটা কার সঙ্গে সমান হবে? তাদের লাভের অনুপাতের সঙ্গে। তাহলে উপরে থাকছে রোহনের লাভ আর নিচে থাকবে রাজীবের লাভ। তাহলে বলো যে রোহনের মূলধন আমরা কত পেয়ে যাচ্ছি? রোহনের মূলধন আমরা পেয়ে যাচ্ছি রোহনের লাভ ডান দিকে যা ছিল বাই রাজীবের লাভ ইন্টু, এটা ভাগ ছিল, ওপারে গেলে গুণ হয়ে যাবে। তাহলে রাজীবের মূলধন। এবার যে মানগুলো আমাদের দেওয়া আছে চটপট বসিয়ে দেবো। রোহনের লাভ কত পেয়েছি? 600 টাকা। রাজীবের লাভ 900 টাকা। রাজীবের মূলধন দেওয়া আছে 6,000 টাকা।
তাহলে কত আসছে দেখো, দুটো জিরো ক্যান্সেল হলো, 3 3 9, 3 2 6, 3 2 6 আর 3টে শূন্য, 2000 এর সঙ্গে 2 গুণ করলে নিশ্চিত 4000 টাকা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বেটা রোহনের মূলধন কত, 4000 টাকা। এবার আমরা 2 এর অঙ্কে আসবো। 2 এর অঙ্ক হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, চক্রবৃদ্ধির সুদ থেকে বারে বারে কিন্তু এই অঙ্কগুলো রিপিট করছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের আগে ভিডিওতে রয়েছে, বলতে এবিটি ডব্লিউবিএইচ এর মধ্যে রয়েছে। এখন যে অঙ্কটা করবো এই টাইপের অঙ্ক করানো আছে। কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ, তাহলে কত বছরে 4 গুণ হবে? n বছরে দ্বিগুণ বলতে সুদে আসলে, সেই সুদে আসলটাকে আমরা চক্রবৃদ্ধি কি বলি, সমূল চক্রবৃদ্ধি, যাকে আমরা a দিয়ে ডিনোট করি। তাহলে সেটা বলেছে দ্বিগুণ হবে। আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি মূলধন p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সেটা ধরে নিচ্ছি r%। অতএব কি বলেছে, দ্বিগুণ হবে কত বছরে, n বছরে। তাহলে n বছরে যদি দ্বিগুণ হয় বেটা, দ্বিগুণ বলতে 2p, সেটা সঙ্গে আমরা কি জানি, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দা পাওয়ার সময়, সময় বলেছে n বছর। তাহলে এবার দেখো, দুই দিক থেকে যদি p ক্যান্সেল হয়, p ক্যান্সেল হলে বেটা কি পাবো, 2 সমান 1 প্লাস r বাই 100 হোল টু দা পাওয়ার n। এবার সিম্পল একটা সূচকের নিয়ম আমরা ইউজ করব, যে কি 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এই যে পাওয়ার n উল্টো দিকে গেলে সেই পাওয়ারটা কি হবে, দেখো 2 টু দা পাওয়ার 1 বাই n। এইভাবে মনে রাখবে, n এর নিচে কিছু নেই মানে 1 আছে, যখন পাওয়ারটা অপোজিট ডিরেকশনে যাবে তখন কি সেটা উল্টে যাবে, অর্থাৎ তার রেসিপ্রোকাল আসবে, কোনটা, 1 বাই n। এই ভ্যালুটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, তাই 1 নম্বর দিয়ে রাখলাম। এবার কি বলেছে, কত বছরে 4 গুণ হবে, আমরা ধরে নিচ্ছি যে t বছরে n গুণ, n গুণ নয় 4 গুণ হবে। তার মানে টাকাটা ছিল p, হয়ে যাবে 4p। অতএব 4p সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দা পাওয়ার t। এবার দেখো একই রকম দুই দিক থেকে p ক্যান্সেল হলে 4 কে আমরা লিখতে পারি 2a স্কয়ার, আর এটার ভ্যালু তো অলরেডি একে দেওয়া আছে, কত, এই যে ভেতরের যে ব্র্যাকেটের মধ্যে রয়েছে তার মান হচ্ছে 2 টু দা পাওয়ার 1 বাই n, আর এই পাওয়ারটা t সেটা রেখে দেবো ইউজিং 1, অর্থাৎ 1 থেকে পাই। এটা সমান কি পেয়ে যাব, 2a স্কয়ার সমান 2 টু দা পাওয়ার, এই যে একটা পাওয়ারের উপর যখন একটা পাওয়ার থাকে আমরা কি করি, গুণ করি বেটা, তো গুণ করলে t বাই n। নিচে দুটো দেখো বেস সমান, তাহলে পাওয়ার দুটো তাদের সমান হবে, অর্থাৎ ঘাত দুটো সমান হবে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি t বাই n সমান 2 বা t সমান 2n। তাহলে কত বছরে বেটা 4 গুণ হবে, 2n বছরে 4 গুণ হবে। এবার আমরা 4 দাগের 3 অঙ্কটা দেখে নেব। দেখতে পাচ্ছ একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, x স্কয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটি বীজ বলা আছে, এই সমীকরণের দুটি বীজ কত বলা আছে, -5 ও -7, -5 ও -7। কি নির্ণয় করতে বলেছে, a এবং b এর মান। তাহলে a এবং b এর মানটা কিভাবে পাবো, দেখো যে দুটো বীজ দেওয়া আছে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কি পাই, যে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল। কোথা থেকে, ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। তাহলে সেখান থেকে বলো আমরা বীজদ্বয়ের সমষ্টি কত পেয়ে যাব, অতএব বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, বি বলতে এখানে বি রয়েছে মাইনাস বি বাই এ সমান কত, সেটা থাকছে দেওয়া আছে, দেখো বীজ দুটি দেওয়া আছে, তার মানে বীজদ্বয়ের সমষ্টি আমরা কি পেয়ে যাব, -5 প্লাস -7 পেয়ে যাচ্ছি। দেখো মাইনাস বি বাই এ সমান এটা আছে -12। তাহলে দুদিক থেকে মাইনাস যদি আমরা ক্যান্সেল করি পেয়ে যাব বি সমান 12a। এটা 1 নম্বর দিয়ে রাখলাম, পরবর্তীকালে বির মানটা মানে নির্ণয় করতে গেলে সুবিধা হবে। আর একটা কি রয়েছে সম্পর্ক বেটা, বীজদ্বয়ের সমষ্টি, নিশ্চিত আর একটা রয়েছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল সমান কি, আমরা জানি সি বাই এ, সি বলতে কনস্ট্যান্ট টার্ম কোনটা রয়েছে, যে 35, তাহলে 35 বাই এ বলতে এখানে এ রয়েছে, আর বীজদ্বয়ের গুণফল আমরা কত পেয়ে যাব, দুটো বীজ যেহেতু রয়েছে -5 ইন্টু -7, তাহলে পেয়ে যাচ্ছি 35 বাই এ, মাইনাস মাইনাসে প্লাস, আর 5 সাথে 35, দুদিকে 35 ক্যান্সেল হয়ে গেলে পেয়ে যাচ্ছি এ সমান 1। এবারে এর মানটা যেহেতু পেয়ে গেছি, এই এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, দিলে আমরা কি পাবো, বি এর মানটা পেয়ে যাবো। তাহলে 1 থেকে পাই
বি ইকুয়াল টু 12a সমান 12 ইন্টু এ বলতে 1 পেয়েছি সমান 12। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি বেটা, এ সমান 1 আর বি সমান 12। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 4 দাগে 4 অঙ্কটা দেখে নেবো, ভেদ থেকে অঙ্কটা রয়েছে এবং ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো রয়েছে কি এক্স স্কয়ার প্রপোর্শনাল ওয়াই জেড, ওয়াই স্কয়ার প্রপোর্শনাল জেড এক্স আর জেড স্কয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই। এখানে বলেছে যে তিনটে ভেদ ধ্রুবক আসবে, তাদের মধ্যে কি চেয়েছে, তাদের গুণফলটা মান নির্ণয় করতে বলেছে। তা দেখো প্রথমে আমি কি বলেছি আগে অঙ্কেতেও, যে প্রপোর্শনাল তুললে কি আসবে, সমান চিহ্ন আর একটা ভেদ ধ্রুবক। তাহলে এখানে চলে আসছে দেখো এক্স স্কয়ার সমান কে ওয়ান ওয়াই জেড, আমি নিলাম কি কে ওয়ান, কেন তিনটে যেহেতু ধ্রুবক আছে। তাহলে ওয়াই স্কয়ার সমান কি হবে কে টু জেড এক্স, এখানে আসবে জেড স্কয়ার সমান কে থ্রি এক্স, যেখানে কি কে ওয়ান কে টু কে থ্রি হচ্ছে তিনটি অশূন্য ভেদ ধ্রুবক যাদের গুণফলটা মান চেয়েছে তোমাদের। এবার দেখো কি করবো এরপর, দেখো এখানে আমরা যে তিনটে সমীকরণ রয়েছে কে ওয়ান কে টু কে থ্রি, সেই মানটা নির্ণয় করতে গেলে দেখো ডান দিকে সব বসে আছে কে ওয়ান কে টু কে থ্রি, আমরা কি করবো সমীকরণ তিনটে গুণ করবো, বাম দিকে গুণ বাম দিকে, ডান দিকে গুণ ডান দিকে। তাহলে কি পেয়ে যাবো, আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কয়ার এর বাম দিকে, এর বাম দিকে ওয়াই স্কয়ার, এর বাম দিকে জেড স্কয়ার, আর ওদিকে থাকছে দেখো কে ওয়ান ওয়াই জেড, এদিকে থাকছে কে টু জেড এক্স, আর এদিকে কে থ্রি এক্স। তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এদিকে কে ওয়ান কে টু কে থ্রি চলে আসছে। আর কি থাকছে দেখো, যে দুটো এক্স মানে এক্স স্কয়ার, দুটো ওয়াই এর গুণ বলতে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইটা কোথায় গেল, এক্স ওয়াই এটা লেখা হয়নি, তাহলে এক্ষেত্রে ওয়াইটা মিস করে গেছে বেটা। তাহলে কি আসছে দেখো, দুটো এক্স থেকে চলে আসছে এক্স স্কয়ার, দুটো ওয়াই থেকে চলে আসছে ওয়াই স্কয়ার, আর দুটো জেড থেকে আসছে জেড স্কয়ার। এবার দুই দিকে দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার রয়েছে, আমরা যদি ক্যান্সেল করি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার পেয়ে যাবো কি কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়াল টু ওয়ান। তার মানে কি পেয়ে গেলাম, যে তিনটে ভেদ ধ্রুবক ছিল তাদের গুণফলটা কত, গুণফলটা হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 4 দাগে 5 অঙ্কে ফিরবো। 5 অঙ্কে জ্যামিতি থেকে একটা রয়েছে অঙ্ক, এটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং বোঝার মতো অঙ্ক। তা এটা যদিও অবশ্য তোমাদের কমন। প্রথমে কি রয়েছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার উপরে এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক। তাহলে সেক্ষেত্রে তোমাদের কোণ এ ও সি এর মান নির্ণয় করতে হবে। প্রথমে ছবিটা আগে আঁকি, তবে কি চাইছে আর কি দেওয়া আছে ক্লিয়ার হবে। দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, তাহলে বেটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, তার বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবার কি বলেছে, এ বি সি তিনটি বিন্দু হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত এমন ভাবে এ ও সি বি হবে একটি সামান্তরিক এ ও সি বি। তাহলে সামান্তরিক এটা এইভাবে নিচ্ছি, এইভাবে আমি নিতে পারি, ঠিক আছে, নাম দিচ্ছি এ ও সি বি, তাই বলা আছে। একবার দেখে নিই, এ ও সি বি জানতে চেয়েছে এখানে কোন এ ও সি এর মান কত, কোন এ ও সি এর ভ্যালুটা কত। ক্লিয়ার অঙ্কটা, ছবিটা এরকমই হবে। এবার আমরা এই ক্ষেত্রে একটা বৃত্তচাপ প্রথমে কনসিডার করে নেব। কোন বৃত্তচাপ, এই যে এসি বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে লিখছি এসি বৃত্তচাপের উপর, বৃত্তচাপের উপর নয় বৃত্তচাপের ক্ষেত্রে ধরে নিচ্ছি। বলো তো কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, কেন্দ্রস্থ কোণ চলে আসে এই বৃত্তচাপের উপর, এই যে এওসি কোণ। আচ্ছা এক্ষেত্রে এওসি দুটো কোণ আছে দেখো, এওসি এই সামনের দিকে একটা কোণ আর এইদিকে একটা কোণ। তাহলে আমরা ডিফাইন করবো কিভাবে, যেহেতু এটা 180 ডিগ্রির চেয়ে বড় আর 360 চেয়ে কম, এটাকে আমরা প্রবৃদ্ধ এওসি বলতে পারি। তাহলে পেয়ে যাচ্ছি কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ প্রবৃদ্ধ এওসি সমান কি হবে, বৃত্তস্থ কোণ কোনটা, এই বৃত্তচাপের উপর দেখো বৃত্তস্থ কোণ আসছে এ বি সি, এ বি সি এই যে কোণটা এ বি সি 2 ইন্টু এ বি সি। কেন, আমরা জানি যে বৃত্তের একই বৃত্তচাপের ক্ষেত্রে তার কেন্দ্রস্থ কোণটা হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি, তার দ্বিগুণের সঙ্গে কে সমান হবে, কেন্দ্রস্থ কোণ, সেটা কি প্রবৃদ্ধ এওসি, ঠিক আছে। এবার কি করব, দেখো এওসি বি একটি সামান্তরিক বলা আছে, সামান্তরিক মানে বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে। যেহেতু যেহেতু এ ও সি বি একটি সামান্তরিক, একটি সামান্তরিক, সুতরাং আমরা পেয়ে যাব কোণ এবিসি যা আর কোণ এওসি তা। এওসি বলতে এই কোণটা, প্রবৃদ্ধ নয়, এই কোণ হচ্ছে এওসি। তাহলে আমরা এটা 1 নম্বর দিই, 1 থেকে কি পেয়ে যাব, 1 থেকে পাই প্রবৃদ্ধ
কোণ এওসি সমান কি ছিল 2 ইন্টু এবিসি, আবার এবিসি সমান কি পেয়ে গেলাম 2 ইন্টু এওসি। ঠিক আছে, এবার এই প্রবৃদ্ধ এওসি কে আমরা সিম্পল এওসি তে রিপ্লেস করব কিভাবে? দেখো এই যে ডট ডট লাইনটা রয়েছে অর্থাৎ এওসি প্রবৃদ্ধ কোণ, আর তার সঙ্গে যদি আমরা এওসি কোণটা যোগ করে দিই কি পেয়ে যাব? একটা বৃত্ত অর্থাৎ 360 ডিগ্রি। সুতরাং আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি যে প্রবৃদ্ধ এওসিটা কিভাবে পাবো? 360 ডিগ্রি, অর্থাৎ টোটাল বৃত্ত থেকে আমরা যদি কোণ এওসিটা বাদ দিয়ে দিই, তাই না? আর এদিকে থাকছে 2 ইন্টু কোণ এওসি। তাহলে পেয়ে যাচ্ছি দেখো 360 ডিগ্রি মাইনাস এওসি ওপারে গেলে প্লাস হয়ে যাবে, দুটো আছে আর একটা গেলে কত হয়ে যাবে? তিনটে কোণ এওসি। এবার 3 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব কোণ এওসি সমান 360 ডিগ্রি বাই 3 সমান 120 ডিগ্রি। এটাই হচ্ছে সঠিক উত্তর। কনসেপ্টটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তা, এবং কমেন্টে জানাও অঙ্কটা কেমন লেগেছে। এরপরে আমি আসছি 6 অঙ্কে, আবারও জ্যামিতির অঙ্ক। 6 একটা জ্যামিতির অঙ্ক দেখে নেবো। 4 দাগে 6 কি বলেছে? দুটি এক কেন্দ্রীয় বৃত্ত অর্থাৎ দুটো বৃত্তের কেন্দ্র এক, তাদের মধ্যে বৃহত্তর যে বৃত্তটা রয়েছে তার এবি এবং এসি দুটি জ্যা অন্য যে বৃত্ত রয়েছে তাকে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ বিসি। আগে ছবিটা আঁকি। দুটো হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত আছে, একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত, তাদের কেন্দ্রটা কিন্তু একই হবে, বলতে সেন্টার হচ্ছে একটাই। এবার কি বলেছে? এই যে দুটো বৃত্তের মধ্যে বৃহত্তর বৃত্তের এবি ও এসি জ্যা, তা দুটো জ্যা নিচ্ছি। ধরো হচ্ছে এটা নিলাম এবি আর এটা নিচ্ছি বিসি, তাহলে এ কমন পয়েন্ট এবি এসি দুটি জ্যা, আর এই বৃত্তের কেন্দ্রকে আমরা ধরে নিচ্ছি ও। ঠিক আছে, কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে যে পি কিউ সমান হাফ বিসি, পি কিউ সমান হাফ অফ বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা যেহেতু বিসি বলেছে তাহলে আমরা কি করব? বিসি যোগ করব, বিসি যোগ করছি। তাহলে লিখতে হবে যে বি কমা সি, আর কিছু যোগ করা আছে? যোগ করা আছে বলতে আমরা এই যে স্পর্শ করেছে কোন বিন্দুতে বলেছে? পি এবং কিউ, সেটা কিন্তু লেখা হয়নি। স্পর্শ বিন্দু হচ্ছে পি কিউ, তাহলে এটা হচ্ছে পি আর এটা কিউ। আমরা ওপি ও যোগ করব, ওপি আর ও কিউ, কেন সেটা পরে আসছে। আর পি কিউ ও যোগ করব, কেন পি কিউ দেওয়া আছে না। তাহলে ও পি ও কিউ এবং পি কমা কিউ বিন্দুগুলি যুক্ত করা হলো। ঠিক আছে, যুক্ত করা হলো। এবার বলো ছোট বৃত্তের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? তার তো এই এ পি বি এটা একটা স্পর্শক, আর ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং এটা কি হবে? লম্ব হবে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি অতএব ওপি লম্ব এবি, এবং একই রকম পেয়ে যাচ্ছি দেখো ও কিউ লম্ব এসি। ঠিক আছে, ও কিউ লম্ব ওসি কোন বৃত্তের ক্ষেত্রে? ছোট যে বৃত্তটা রয়েছে। আবার দেখো এই যে এ বি আর এসি রয়েছে এগুলো কি? বৃহত্তর বৃত্তের জ্যা। সেই জ্যা থেকে আমি জ্যাটা যে রয়েছে জ্যার উপর লম্ব টানছি, এটা তো 90 ডিগ্রি পেয়ে গেলাম। ও পি আর ও কিউ এগুলো 90 ডিগ্রি। এবার কি দেখতে লাগছে দেখো যে বৃত্তের কেন্দ্র ও থেকে তার একটা জ্যা এসি এবং এ বি তার উপর লম্ব অঙ্কন করছে। কি কি লম্ব? ওপি এবং ও কিউ। এবার আমরা কি জানি? বৃত্তের কেন্দ্র থেকে তার জ্যার উপর কোনো যদি আমরা লম্ব অঙ্কন করি, সেই লম্ব কি করবে? জ্যাটিকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে এটা গুছিয়ে লিখতে গেলে কি লিখবো? যেহেতু যেহেতু ওপি এবং ও কিউ বৃত্তের কেন্দ্রগামী লম্ব এবং এ বি ও সিডি দুটি জ্যা, তাহলে আমরা কি পাবো? সমান দুভাগে ভাগ করবে। অর্থাৎ অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি যে এ পি সমান পিবি এবং এ কিউ সমান সি কিউ। ব্যাপারটা বোঝা গেল কি? যে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করেছি কার উপর? বৃত্তের জ্যার উপর, বৃহত্তর যে বৃত্তটা রয়েছে এ বি আর এসি জ্যার উপর। তাহলে কি হবে? তাকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি যে পিটা হচ্ছে মিড পয়েন্ট কার? এ বি। অতএব
পি ও কিউ হলো যথাক্রমে এ বি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু। এবার আমরা একটা ত্রিভুজের প্রপার্টিতে আসি। ত্রিভুজ এবিসি, ত্রিভুজটাকেই ইমাজিন করো আর বাকিগুলোকে ছেড়ে দাও। তা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু পি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাদের যে সংযোগ সরলরেখা সেটা আমরা কি জানি, যে তৃতীয় যে বাহুটা রয়েছে তার সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এটা গুছিয়ে লিখতে গেলে কি লিখবো, যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দুকে পি এবং এসি বাহুর মধ্যবিন্দু কিউ, সুতরাং আমরা কি পেয়ে যাব, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি যে এই যে বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা পি কিউ, সেটা যে অপর যে বাহুটা রয়েছে, বাকি বাহু বলতে কোনটা, তৃতীয় বাহু হচ্ছে বিসি, তার সমান্তরাল এবং পেয়ে যাব অর্ধেক। আর এটাই তো প্রমাণ করতে বলেছে যে পি কিউ সমান হাফ বিসি। তাহলে এখানে আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা 4 দাগে 7 অঙ্কে যাব। কি রয়েছে, ত্রিভুজ এবিসি এবং ডিইএফ সদৃশ, আর বিসি ও ইএফ বলা আছে অনুরূপ বাহু। তাহলে আগে ছবিটা এঁকে নিই। দুটো ত্রিভুজ রয়েছে, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ডিইএফ। তাহলে দেখো এ বি সি ডিইএফ, ছবি থেকেই বুঝতে পারছো বিসি আর ইএফ কিন্তু অনুরূপ বাহু। আর কি বলা আছে, বলা আছে যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা 36 সেন্টিমিটার আর ডিইএফ এর পরিসীমা 18 সেন্টিমিটার, বিসি সমান 9 সেন্টিমিটার হলে ইএফটা কত, ইএফ এর মান কত। এবার দেখো আমরা কি জানি, দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাদের অনুরূপ বাহুর অনুপাত আর তাদের পরিসীমা অনুপাত সমান হয়। সুতরাং এক্ষেত্রে আমরা কি লিখবো, যেহেতু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ, আমরা পেয়ে যাচ্ছি ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। এই যে পরিসীমা অনুপাতটা কার সঙ্গে সমান হয়ে যাবে, সমান হয়ে যাচ্ছে এই অনুপাতটা কার সঙ্গে সমান হবে, দেখো দুটো সদৃশ ত্রিভুজ ছিল, তাদের পরিসীমা অনুপাত কার সঙ্গে সমান হবে বলেছি, অনুরূপ বাহুর সমান, সমান অনুপাত। তাহলে অনুরূপ বাহুটা কি রয়েছে, প্রথমে দেখো ত্রিভুজ এবিসি রয়েছে মানে তার বাহুটা প্রথমে লিখতে হবে। তার বাহুটা কি আসছে, দেখো ত্রিভুজ এবিসি এর হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য বাই কি হবে, বিসি বাহুর দৈর্ঘ্য, আর বিসি অনুরূপ কি দেওয়া আছে, ইএফ, ইএফ বাহুর দৈর্ঘ্য। এবার মানগুলো বসিয়ে দিই। বা ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত রয়েছে, রয়েছে 36 সেন্টিমিটার, 36, আর ত্রিভুজ ডিইএফ রয়েছে 18 সেন্টিমিটার, সমান বিসি বাহুর দৈর্ঘ্য বাই, বিসি বাহুর দৈর্ঘ্যটা রয়েছে 9 সেন্টিমিটার আর চেয়েছে কি ইএফ। এবার আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 36 ইন্টু ইএফ সমান 18 ইন্টু 9, বা এফ ইএফ সমান 18 ইন্টু 9 বাই 36, 9 4 36 সমান 18 বাই 4। তাহলে এটা ভাগ করলে 4 4 16 আর 2 আছে মানে 4 5 20। অতএব আমরা কি পেয়ে যাচ্ছি, ইএফ সমান 4.5 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 4 দাগে 8 অঙ্কে ফিরবো। অঙ্কটা কি রয়েছে, sin 3a প্লাস cos 2b সমান 2, আর জানতে চেয়েছে cos 2a প্লাস sin 3b এর ভ্যালুটা কত। তা এই টাইপের অঙ্ক কিন্তু খুব বোঝার আছে। প্রথমে তো বলে দিই আমি যে sin a আর cos a বা sin থিটা cos থিটা এর ভ্যালু যে থাকে তার রেঞ্জটা কি, দেখো এদের রেঞ্জ হচ্ছে -1 লেসার ইকুয়াল টু sin থিটা বা cos থিটা লেসার ইকুয়াল টু 1। অর্থাৎ sin থিটা এবং cos থিটার কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু 1, একের চেয়ে কিন্তু বড় নয়। এবার একটু ভালো করে বোঝো, এই দুটোকে যোগ করলে 2 হবে। তাহলে এক্ষেত্রে আমরা কটা কেস পাবো, বেটা দেখো 3টে কেস পাবো। কি কি, প্রথমে এমনটাই হতে পারে যে sin 3a একের চেয়ে বড় আর cos 2b একের থেকে ছোট। কেন, দুটো যদি একের চেয়ে বড় হয়ে যায় যোগ করলে কি আর 2 হবে, তাহলে যখন একটা একের চেয়ে বড় হবে অপরটা অবশ্যই 2 এর চেয়ে কম হতে হবে। তাহলে ফার্স্ট কেস যেটা, কেস 1 এ এভাবেই হতে পারে যে sin 3a একের চেয়ে বড় আর cos 2b একের চেয়ে ছোট। এর উল্টোটাও হতে পারে কেস 2 তে,
কেস টুতে কেমন হতে পারে, যে সাইন 3a হয়ে গেল একের চেয়ে ছোট আর কস 2b হয়ে গেল একের চেয়ে বড়। আর একটা কেস কি পড়ে আছে বেটা, দুটো অসমান চলে গেল, আর একটা পড়ে আছে সমান। তাহলে কেস 3তে থাকছে সাইন 3a ইকুয়াল টু কস 2b। এবার দেখে নেবো এই তিনটে কেসের মধ্যে আমরা কোনটাকে বাদ দেবো। দেখো সাইন 3 এর ভ্যালুটা কখনো একের চেয়ে বড় হয়, হয় না, তার মানে কেস 1টা ক্যান্সেল হয়ে গেল। একই রকম দেখো কেস 2তে কস থিটা যে কস 2b তার মানটা কি একের চেয়ে বড় হয়, হয় না, তার মানে 2 নম্বর কেসটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে আছে কি বেটা 3 নম্বর কেস সাইন 3a ইকুয়াল টু কস 2b। তার মানে আমরা কি লিখতে পারি, যে যেহেতু অঙ্কটা এইভাবে শুরু করবে যে সাইন 3a প্লাস কস 2b সমান 2, এবং এই যে রেঞ্জটা লিখে দিতে হবে যে -1 লেস ইকুয়াল টু 1, সাইন 3a লেস ইকুয়াল টু 1, এবং কমা দিয়ে লেখো, দুইবার এবং লেখার দরকার নেই, যে -1 লেস ইকুয়াল টু cos 2b লেস ইকুয়াল টু 1। তার মানে এই দুটো সমান হবে, আর সমান হলে 2 আছে তো প্রত্যেকটা কি হয়ে যাবে, 1 1 হবে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি যে সাইন 3a সমান 1 আর cos 2b সমান 1। এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো সাইন 3a সমান 1 বলতে কত, সাইন 90 ডিগ্রি, এদিকে cos 2b সমান 1 মানে কত, cos 0 ডিগ্রি। আর দুদিক থেকে সাইন সাইন উঠবে আর cos cos উঠবে, উঠে গেলে কি পেয়ে যাব, পেয়ে যাচ্ছি 3a সমান 90 ডিগ্রি আর এদিকে 2b সমান 0 ডিগ্রি। তাহলে a সমান বেটা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি বাই 3, তাহলে 30 ডিগ্রি, আর b সমান 0/2 বলতে 0 ডিগ্রি। এবার a b এর মানটা ওখানে বসিয়ে দেবো। দেখো কি রয়েছে cos 2a, তাহলে cos 2a বলতে 2 × 30 ডিগ্রি, sin 3b 3 × b বলতে রয়েছে 0 ডিগ্রি। তার মানে পেয়ে যাচ্ছি cos 60 ডিগ্রি আর sin 3 0 0 অর্থাৎ sin 0 ডিগ্রি। sin 0 মান 0 হয় আর cos 60 মান হাফ, এই 0 লিখলাম না। তার মানে চলে আসছে কত, যে cos 2a প্লাস sin 3b ইকুয়াল টু হাফ। এই যে তিনটে রিজন, এটা খুব ভালোভাবে বোঝার দরকার, কেন তোমাদের উপরের দিকে খুব কাজে লাগবে। এরপরে আমি ফেরত আসছি অঙ্ক 9 অঙ্কে, 7 দাগে 9 অঙ্কে আসছি। কি রয়েছে দেখো, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং ওই বৃত্তে 66 সেন্টিমিটার দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটি বৃত্তীয়মান। কি বলেছে, একটা বৃত্ত রয়েছে, ছবিটা আগে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা বৃত্ত রয়েছে, তার ব্যাসার্ধ বলেছে 14 সেন্টিমিটার, একটা বৃত্তচাপ এই পর্যন্ত বৃত্তচাপ ধরে নাও 66, কত কোণ উৎপন্ন করেছে সেটা জানতে চেয়েছে। ধরলাম এটা থিটা, এটা ব্যাসার্ধ মানে তোমরা জানো আর, একটা বৃত্তচাপ বলতে এস, তাহলে একটু গুছিয়ে লিখবো, বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান কি 66 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত রয়েছে আর ইকুয়াল টু 14 সেন্টিমিটার, ধরি কোণ সমান থিটা রেডিয়ান। এই পদ্ধতিতে কি রেডিয়ান মানে রেডিয়ান এককে কোণটা আসে, এবার আমরা কি জানি এস সমান আর থিটা। তাহলে আমরা পেয়ে যাব থিটা সমান কি, এখানে দেখে নাও এস সমান আর থিটা, তাহলে থিটা সমান এস বাই আর, তাহলে চলে আসছে এস বাই আর রেডিয়ান। এস বলতে কত হয়েছে 66 বাই আর বলতে 14। এবার আমাদের টার্গেট হবে এটাকে আমরা পাইতে রিপ্লেস করবো, পাই সমান কি 22/7। এখান থেকে আমরা 22/7টা কিন্তু আলাদা করবো। তা কিভাবে আসছে দেখো, যদি আমরা 22-এর সঙ্গে 3 গুণ করি 66 পেয়ে যাবো, আর 7-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পেয়ে যাবো 14। এবার এই 22/7 মানে এটা কি জানি আমরা পাই, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো পাই, আর পরে আর থাকছে দেখো 3/2 সমান 3π/2 রেডিয়ান। এটাই হয়ে গেল সঠিক উত্তর। এবার আমরা 4 দাগের 11 অঙ্কে আসবো, সরি হ্যাঁ 11 অঙ্কে। কি বলেছে, যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেন্টিমিটার, তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত। এখানে শেষটা ভালো করে বুঝবে, ব্যাস চেয়েছে, তোমরা ব্যাসার্ধ বার করে রেখে দাও ভাই, তাহলে সেক্ষেত্রে কি করে হবে। তাহলে যেহেতু গোলক তার পরিচয় হয় ব্যাসার্ধে, আমরা প্রথমে ব্যাসার্ধ ধরে নেব, ধরি নিরেট অর্ধ গোলকের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, তাহলে বলো যে তার আয়তনটা কত পাবো। একটা সম্পূর্ণ গোলক হলে আয়তন হয় 4/3 পাই আর কিউব, যেহেতু হচ্ছে অর্ধেক তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2/3 পাই আর কিউব, আর এটা দেওয়া আছে 144 পাই। দুদিক থেকে যদি পাই পাই ক্যান্সেল হয়ে যায় তাহলে পড়ে যাচ্ছে আর কিউব সমান 144, আর 2/3 থেকে পাবো 3/2, 2 7 14, 2 2 4 72, 3 গুণ করলে 216 সমান 6 কিউব।
তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি r ইকুয়াল টু 6। এটা কি পেলাম? এটা পেলাম আমরা ব্যাসার্ধ। চেয়েছে কি ব্যাস, অতএব নির্ণেয় ব্যাসের দৈর্ঘ্য সেটা কত হয়ে যাবে? ব্যাসার্ধের ডবল, অর্থাৎ 6 × 2 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। এরপরে আমরা হচ্ছে একেবারে শেষ অঙ্ক 4 দাগের 12 অঙ্কেতে ফিরছি। আজকের এই পর্বের শেষ অঙ্ক কি রয়েছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ, তাহলে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? তা দেখো, ধরে নিচ্ছি প্রথমে যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে এল আসে, পাই আর এল, ব্যাসার্ধ আর হচ্ছে কি আছে ত্রিযোগ উচ্চতা, আবার উচ্চতার অনুপাত চেয়েছে। আমরা ধরে নিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং ত্রিজক উচ্চতা এল একক। তাহলে এদের মধ্যে আমরা একটা সম্পর্ক জানি, আজকে সপ্তমী তাই হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের 3টে বাহু হয়ে যায়, এল এটা হচ্ছে এইচ, এটা আর। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাবো? আমরা পেয়ে যাচ্ছি এল স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এটা 1 নম্বর দিয়ে রাখলাম, পরে এটা কাজে লাগবে। এবার প্রশ্ন অনুযায়ী কি বলা আছে? প্রশ্ন অনুযায়ী বলেছে যে তার পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল সেটা কার সঙ্গে সমান? √3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, √3 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে দুদিক থেকে পাই পাই ক্যান্সেল হবে আর একটা আর ক্যান্সেল হবে, কি পড়ে থাকবে? এল ইকুয়াল টু √3 আর। এবার দেখো এল এর ভ্যালু তো বসানোর কোনো জায়গা নেই, কি রয়েছে? এল স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করবো? বোথ সাইডে স্কয়ার করবো। স্কয়ারিং ফ্রম বোথ সাইডস উই গেট কি পেয়ে যাচ্ছি? এল স্কয়ার সমান √3 কে 2 বার গুণ করলে 3, আর কে 2 বার গুণ করলে আর স্কয়ার। এবার এটা দেখাচ্ছি, এবারে দেখে নাও যে কি রয়েছে। এল স্কয়ার ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, কি রয়েছে? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান কি? ডান দিকে রয়েছে 3 আর স্কয়ার, এটা ইউজিং 1। এবার দেখো একদিকে যদি আনি এইচ স্কয়ার সমান কি হবে? ওদিকে গেলে 3 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এইচ স্কয়ার সমান 2 আর স্কয়ার। কার অনুপাত চেয়েছে? অনুপাত চেয়েছে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের। তার মানে এইচ স্কয়ার আর স্কয়ারটা পাইলে ভাগ হবে সমান 2, বা এইচ বাই আর এর হোল স্কয়ার সমান কি পেয়ে যাচ্ছি? 2, বা এইচ বাই আর সমান 2 এর হচ্ছে রুট হবে √2 আর নিচে কিছু নেই মানে 1। তাহলে পেয়ে যাচ্ছি এইচ ইস টু আর সমান √2:1। এটাই হচ্ছে সঠিক উত্তর। আজকের এই পর্বে তোমরা যে টোটাল আমি অঙ্কটা কমপ্লিট করলাম, তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার রয়েছে তা স্কুল 2 পেজ নম্বর হচ্ছে 381। এই মানে এই প্রশ্নপত্রে যা অঙ্কগুলো ছিল 1 নম্বর এবং 2 নম্বরে তার সঠিক এবং ডিটেলস সমাধান তোমাদের দেওয়া হলো। তা একটা রিকোয়েস্ট রাখবো, যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্য কমেন্টে জানিও তোমাদের ভালোবাসা প্রকাশ করো এই কমেন্ট সেকশনে। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে যদি হেল্প পাও অতি অবশ্যই আমার পক্ষ থেকে রিকোয়েস্ট যে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। আমার কাছে সাবস্ক্রাইব যে সংখ্যাটা সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমার সদস্য সংখ্যা যত বেশি হবে তত হচ্ছে আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে পারবো এবং তোমাদের নিত্য নতুন কনসেপ্টগুলো আনতে পারবো। তা যাই হোক, তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে ধরে নেবো, বিশেষ করে অঙ্কের প্রিপারেশন, কেন যে ক্ষেত্রে আমি রয়েছি শ্রীকান্ত স্যার, তোমাদের এবিটিএ, তারপর রয়েছে ডব্লিউবিএইচএ, রায় অ্যান্ড মার্টিন আগে তো দেওয়া আছে এগুলো, এবং এখন পর্ষদ থেকে টেস্ট পেপার যে দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সলিউশনগুলো ধারাবাহিকভাবে চলবে যথারীতি তোমাদের যেমন ভিডিও দেওয়া হয়। এই অঙ্কগুলো তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে হলে তাহলে তার জন্য অনেক হচ্ছে মোটিভেশনের প্রয়োজন হয়, অনেক এনার্জি প্রয়োজন হয়। তা সেটা সার্থকতা পাবে তোমাদের ভালো স্কোরের মধ্য দিয়ে। আর অতি অবশ্যই বলবো যদি হেল্প পাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কেননা তোমাদের ওই কমেন্ট থেকেই আমাদের অনেক ইন্সপিরেশন আসে এবং আমরা নতুনভাবে পথ চলতে পারবো। যাই হোক, সবাই একসঙ্গে রয়েছি যাতে করে আমরা 2026 মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে সবাই ভালো নম্বর পেতে পারি। তা আজকের পর্ব এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি পরের যে স্কুল রয়েছে স্কুল নম্বর 3 তার সলিউশন নিয়ে একইভাবে একই রূপে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।